নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। কয়েকদিন আগে ঠিক একই জায়গায় একই রকমভাবে একটা ফুল ফুটেছিল, আজকেও দেখছি একই রকমভাবে ফুল ফুটে আছে। আর ঠিক একই রকমভাবে যখন টুকু পরীক্ষা দিত, তখন আমার শ্বশুরমশাই যেমনভাবে বসে থাকতেন, এখনও ঠিক তেমনভাবেই বসে দেখছেন নাতনি কী করছে। এদিকে আজকে আমি ওইটুকু সকালবেলা ক্লিপিং তোলার পর বাকি ক্লিপিংগুলো তুলেছি, কিন্তু মোটামুটি 12টা পেরিয়ে যাওয়ার পর অলকাদি বেরিয়ে গেল। তারপর আজকে আমি মাংসটা আবার রান্না করব, এবং একটু অন্যভাবে করব, স্বাদ একটু আলাদা হবে, খুব স্বাভাবিকভাবেই, খুব একটা ডিফারেন্স না হলেও কিছুটা তো হবেই। প্রথমে জিনিসপত্র ওই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে নিলাম, তার মধ্যে একটু তেল দিয়ে, তারপর একটু পেঁয়াজ দিয়ে আমি মাংসগুলোকে একটুখানি মাখিয়ে রেখে দেবো, বেশ অনেকক্ষণই রেখে দেবো। তারপর আমি স্নান করব, পুজো করব, ফুল তুলব, ইত্যাদি ইত্যাদি ব্যাপার তো আছেই। তো তারপরে আসবো মাংস রান্না করতে। আমি আজকে কিন্তু আদা রসুন বাটা দিয়ে মাংস রান্না করছি না। আর আপনারা সবাই জানেন কম বেশি, নতুন কথা তো নয়, যে মাংস যখন রান্না করতে হয় তখন আদার থেকে রসুনের ভাগটা একটু বেশি দিলে মাংসের স্বাদটা একটু বেশি আসে। যারা জানেন তারা তো জানেন, অধিকাংশেই জানেন, কিন্তু তবু যারা জানতেন না তারা না হয় এরপর থেকে সেটা করে দেখবেন। তারপর কেমন হয় মাংসটা খেতে, অবশ্যই ভালো করে কষাতে হবে, তারপর অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। তো আজকে ফুল পাড়তে গিয়ে একটা অপরাজিতা হাতে পেলাম না, জানেন, এত উঁচুতে তিনি বসে আছেন। তারপর স্নান সেরে পুজোটাকে মন দিয়ে অনেকক্ষণ ধরে করে তারপর ঘি দিয়ে এলাম হচ্ছে বাকি মাংসটা রান্না করতে। মাংস যখন কষাচ্ছিলাম তখন দেখেছিলেন তো আলোটা নিভে গেল। আজকে আবার সেই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। যখন পুজো করছি তখনও কিন্তু কারেন্ট ছিল না, ইনভার্টারে চলছে। তবে যখন আবার পুজো শেষ হয়ে যাওয়ার পর যখন রান্নাটা করতে এলাম, তখন আবার এলো কারেন্ট। মানে এই আসছে এই যাচ্ছে, হ্যাঁ দীর্ঘ সময় ধরে থাকছে না সেটা হচ্ছে না মোটেই, কিন্তু ওই আর কি থেকে থেকে থাকছে না, থেকে থেকে চলে আসছে, এরমই হচ্ছে। তো নুন হলুদও তো দেওয়া ছিল, সেই জন্য সেটা একটুখানি সাবধানে দিলাম। আর আজকে মাংসটা এতটাই ভালো হয়েছিল যে হয়তোবা মানে দেখুন, যে জিনিস আপনি প্রত্যেক দিন করেন সেই ব্যাপারে আপনার একটা অন্যরকমের পারদর্শিতা আসবে, এটা তো আমি বলে বা আপনি বলে তো নতুন কথা নয়, কিন্তু তবু তার মধ্যেও যেন একটু বিশেষ হয়ে যায় মাঝে মাঝে। আজকের মাংসটা সেই রকমই হয়েছিল। এতগুলো মাংস রান্না হয়েছে, একবেলার মধ্যেই সবটুকু শেষ হয়ে গেছে। হ্যাঁ, অনেকের কাছেই এটা অনেক অনেক মাংস নয়, কিন্তু আমাদের খোরাক অনুযায়ী এটা কিন্তু একবেলার জন্য অনেকটাই বেশি আমাদের। তো সেই আর কি। তো প্রত্যেক দিন এত ভালো করে আমি মানে মাংসটা করতে পারবো না, এটা কিন্তু ঠিক। এটা বাই চান্স এত বেশি ভালো হয়ে গেছে, এইটুকুই বলা যেতে পারে। তো যাই হোক, এখন এই রান্নাটা তো কষাতে হবে। বেশ অনেকক্ষণ কষাতে দেওয়ার পর মানে ধিমে আছে একটু কষানোর জন্য রেখে দিলাম। পুরোটাই কড়াইতে করবো যেহেতু, এবং আমার শ্বশুরমশাই খাবেন, সুতরাং সুসিদ্ধ করতে হবে, তাই একটুখানি সময় নিয়ে করতে হবে। তা তখন এলাম বাগানে, অনেকগুলো কাজ আছে বাগানেতে। তো ওই কষাচ্ছি কিন্তু একদিকে মাংস। তারপর যাই হোক, এই দুটো গাছ অনেক দিন থেকেই এখানে রয়েছে, এগুলোকে, এটা তো ইনডোর, মাঝে মাঝে আবার একটু পিস লিলিকে রোদ্দুর দিতে হয়। পিস লিলি এবং আমার যে প্রকাণ্ড বড় যে গাছটা, সেটা কিন্তু ওই যে লাকি বাম্বু, যেটা ওই রাংতা মুড়িয়ে বিক্রি করেছিল, তার মধ্যেই কয়েকটা দিয়ে দিয়েছি। দেখুন সেই লাকি বাম্বু কীরকম বেড়ে উঠেছে এখন। তো সেগুলোকে ঘরে রেখে দিলাম, রেখে দিয়ে একটু হাতটা ধুয়ে আবার এলাম হচ্ছে এখানে রান্নাটা কষাতে। তারপর কষানোর পর আরও খানিকটা সেদ্ধ করতে হবে, এরকম করে আবার গেলাম হচ্ছে বারান্দায়। বারান্দায় গিয়ে তারপর এই যে একটা না আমার ওই স্পাইডার প্ল্যান্ট, তার একটা ঝোলানো টব ছিল, সেটা আমি এসে দেখেছিলাম যে ঝুলে গেছে। সেটাকে আমি ঠিক করে দিয়েছিলাম, ঠিক করে দেওয়ার পর আবার সেটা ঝুলে গেছে। ওটা ওখানে থাকবে না, আসলে নতুন একটা কিছু আমাকে কিনতে হবে হয়, আর না হলে এটাকে আমার একটা ব্যবস্থা করতে হবে, এটা এভাবে চলবে না। তো যাই হোক, সেটা নামিয়ে দিলাম, গাছটার ক্ষতি হয়ে যাচ্ছে। তারপর দেখুন, এই যে বুঝতে পেরেছেন, যে 4টি ছেলে দেখছেন, 4টি ছেলেই কিন্তু কিশোর। তাদের মধ্যে দুজনের দাড়ি গোঁফও এখনও গজায়নি, অথচ তারা বসে বসে নেশা করছে। এই দৃশ্য দেখতে দেখতে মানে কি বলবো, কবে যে দৃশ্য দেখা আমাদের বন্ধ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে বাচ্চাগুলো, এরাই কিন্তু সন্ধে হলে চলে যাবে হচ্ছে রেলিংয়ের ওপারে, এবং কলকে গাছটার গোড়ায় বসে বসে তারা এখন দিব্য নেশা টেশা করবে। কয়েকদিন থেকে আলোটা জ্বালিয়ে দিচ্ছি, তাই তাদের খুব একটা সুবিধে হচ্ছে না। আর 2-3 দিন হলো সকালবেলাতে দেখছি, মানে সন্ধ্যেবেলাতে এখন করে দেখছি পুলিশ আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। তাদের বেশ অসুবিধা তৈরি হয়েছে, কিন্তু এই সময়টা যেহেতু পুলিশ নেই, সেহেতু তারা কিন্তু এরকম দেদার নেশা করে যাচ্ছে এখনো পর্যন্ত। এরা কোনো কাজ করে কিনা জানি না, আর কাজ করলেও এরা শিশু শ্রমিকই হবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে যদি কাজ না করে, তাহলে এরা কোথা থেকে টাকা পাচ্ছে তারাই জানে। কি বলবো বন্ধু, কিভাবে যে জেনারেশনগুলো নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে দেখে বড় খারাপ লাগে। আসলে কিছুই না,
প্রশাসনকে শক্ত হতে হবে, এখন যেটুকু হয়েছে তার থেকে আরও বেশি। তো এখন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর তারপর একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো, কারণ আজকে কিন্তু আমাদের ওপরে ডাল, বেগুন ভাজা আর এই মাংসের ঝোলটাই হয়েছে। বোম্বাদা ডাল খাবে না, ও পুরোটাই এই মাংসের ঝোল দিয়ে মেখেই খাবে, তাই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। যাচ্ছি শাওডানি আশ্রমে, সব পুরনো সাইজের ব্লাউজগুলো পরে খুব ভালো লাগছে, সবগুলো ঢিলা হয়ে গেছে। নতুন সাইজের ব্লাউজ, ভাবছি এত ঢিলা ব্লাউজ পরে যাবো নাকি, ভালো লাগছে না। যদিও ওই একটা আনন্দ হচ্ছে যে আমি একটু যা হোক তবু ঝরেছি, কিন্তু দেখতে বড় বাজে লাগছে। যদিও না, এত ঢিলা ব্লাউজ পরে মোটেই ভালো লাগছে না। এটা হচ্ছে বহুদিনের পুরনো একটা শাড়ি, কলমকারী শাড়ি। এটা টুকটুকিদির বিয়ের আগ দিয়ে কেনা, মানে 2011 সালে, না 2012-তে কেনা। সেই শাড়িটা অনেকদিন বাদ পড়লাম, এখন এই আলমারি করে মাঝে মাঝে শাড়িগুলো পরতে ভালোই লাগছে। আর একটা ব্লাউজ ট্রাই করলাম, কিন্তু সেটা থেকে এটা যা হোক তবু ঠাকুরের কাছে যাচ্ছি, অন্য কোনো দিকে না থাকে চলে যাই। তবে হ্যাঁ, এরপর থেকে ব্লাউজগুলো একটু পরে পরে ট্রায়াল দিতে হবে যে কোনটা কতটুকু খাপাতে হবে। শাড়ি না পরার অভ্যেসে না এটা হয়ে গেছে আর কি। একটু শাওডাঙ্গি গেলে হতো, একটু শাওডাঙ্গি গেলে হতো, একদিন যাবে। তা তো লাগবেই বলো, এই কটি কুচির পেছনে এই ভদ্রলোকের সবিশেষ অবদান আছে। কুচিটাকে তিনি করতে বলেছিলেন এবং সেটা তারপর তিনি ঘেটেও দিয়েছেন। না ঘেটে নিয়ে যথেষ্ট ভালো করেছেন, হ্যাঁ, এটা অত্যন্ত মানে দেখতে ভালো লাগছে। তারপর মেয়ে সেটা ঠিক করে দেওয়ার পরে হ্যাঁ, এবং আমি মিলে দুজনে ঠিক করি। এই শাড়িটাকে কি শাড়ি বলে? এটা শাড়ি। কি শাড়ি? এটা প্রিন্টেড শাড়ি। প্রিন্টেড শাড়ি, আচ্ছা। না, একটা শাড়ির একটা বিশেষ প্রিন্টার, একটা বিশেষ নাম আছে। হ্যাঁ, বলো। বুটিক হবে কিছু একটা। বুটিক বলে তো কোনো প্রিন্ট হয় না, বলো কলমকারি। হ্যাঁ, বলো এটা কলমকারি শাড়ি। হ্যাঁ, ওই কলমকারি শাড়ি খুব সুন্দর, ভালো লাগছে। একদম একদম। একটা সিল্ক কলমকারি পেতে পারি? তুমি অলরেডি পরে আছো, বেশি বেশি লোক করতে। এটা তো কটন। হ্যাঁ, কটন, কটন ভালো তো দেখতে, কি ভালো লাগছে। পরে ক্ষয় করো না, আমাদের দেরি হয়ে গেছে, নাহলে ব্যাপারটা একটু চালানো যেত। চল আয় আয় বাবু, আয় শীঘ্রই আয়। সাজু আর শেষ হচ্ছে না রে, সাজু আর শেষ হচ্ছে না। কানের যে হিরের দুল দুটো দেখলেন না, সেটা ওই যে স্বর্ণ মৃগয়া চলছে এখন পিসিচন্দ্রে। কয়েকদিন আগে আমি আর আমার শ্বশুরমশাই গিয়ে কিনে এনেছি। আমার শ্বশুরমশাই ওই গোল স্কিমে কিছু কিছু করে সোনা জমাতেন, তার ওই 3 গ্রামের একটু কম জমেছিল, কিন্তু যেহেতু এটা উনি 22 ক্যারেট জমিয়েছিলেন, তা এটা তো 18 ক্যারেট, যার ফলেতে মানে হিরেগুলো ওই পিসিচন্দ্রে 18 ক্যারেটেরই হয়। তা সেই জন্য খানিকটা বেশি পেয়েছিলাম আমরা, তো প্লাস কিছুটা মজুরি দিতে হয়েছিল। তো বাবার এমনিতে ওই আমাদের এবার টুপুরকে যেটা হাতে দেওয়া হয়েছে ওটা কী বলে, রতনচুর, সেটা ওই কলকাতা থেকে কেনার খুব ইচ্ছে ছিল পিসিচন্দ্র থেকে, কিন্তু আমি আসলে কোনো বার পিসিচন্দ্র থেকে বেরোবেই না, অন্য কিছুতে যাবেই না। তো শতাব্দীর প্রাচীন সব দোকান আছে বউবাজারেতে, সেখানে যাবে না জন্য আমি জোর করে দত্তগুনি প্যালেসে গেছি। তারপর ওরা ফোনও করেছিল ওই পিসিচন্দ্র শিলিগুড়ি থেকে, যে ওর কাগজটা নিয়েই আমার শ্বশুরমশাই কলকাতা গেছিলেন, কিন্তু সেটা হয়নি। তাই জন্য তিনি বলেছিলেন যে ঠিক আছে তাহলে চলো, ওটা যখন তুমি করবে না, ওই সোনাটা পড়ে আছে, তা ওরা বলেছিল আপনারা করে নিন, নাহলে টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেবে। তা সেই জন্য ওটা করে নেওয়া হয়েছিল। তা সেটা আমাকে দিয়েছেন আমার শ্বশুরমশাই, কিন্তু আমি ওটা টুপুরকেই আজকে পড়তে দিলাম। আমি অবশ্য পড়েছি, তো ভালো লাগছিল দেখতে। যাই হোক, এখন আপাতত টুপুরকে আমার শ্বশুরমশাই বললেন যে মা তুমি 2 কিলো আম নিয়ে এসো। তা আলি জ্যাঠা ওকে গেছে হেল্প করতে। হ্যাঁ, ভাগ্যিস আলিদা গেছিল, কারণ এখানে 150 টাকা চাইছে চৌষা আম কিলো। আর কয়েকদিন আগে আমরা ওই যেদিন ফিরলাম আর কি, পিসিচন্দ্র থেকেই ফিরলাম, সেদিনকে এটা কোর্ট মোড়ে নিয়েছে আমরা হচ্ছে 80 টাকা করে। মানে এই জাস্ট বোধহয় 1.5-2 কিলোমিটারের ব্যবধানে এত এত দাম হয়ে যাচ্ছে। কিন্তু ঘুরে যে এখন কোর্ট মোড় যাওয়া হবে সেটার আর উপায় নেই, কারণ আরতির টাইম হয়ে গেছে। তো আলিদা আর কি, মানে টুপুরের আলি জ্যাঠা, তিনি আর কি দরদাম করে 130 টাকা দিয়ে 2 কিলো কেনা হলো ওই ঠাকুরের ওখানে দেওয়ার জন্য। তারপর পেট্রোল পাম্পের এখানে একটা গাছ দেখলাম, মানে পেট্রোল নেওয়া হলো, সেটাকে ট্রাভেলার্স পাম্প বলে। একটু আগে যেটা দেখালাম আপনাদের, এত সুন্দর দেখতে লাগে, এটা কলা গাছের মতো দেখতে হলেও কলা গাছ নয় এটা। তো তারপরেতে অবশ্য একটুখানি আটকে গেছিলাম আমরা, কারণ ওই রেলের এখানটাতে একটুখানি
দাঁড়িয়ে থাকার ব্যাপার ছিল, যদিও আজকাল খুব বেশিক্ষণ এই রেলগেটে দাঁড় করায় না, কিন্তু আরতিটা শুরু হয়ে গেছিলো। তো এখানে এই যে একটা খুব জোরসে দূরপাল্লার ট্রেন যাচ্ছিলো, আমার যদিও খুবই ভালো লাগছিল, আমি জানি যে আরতি শেষ হবে না, কিন্তু বাবার একটু ব্যাকুলতা বেশি, অনেক দিন পর যাওয়া হচ্ছে সেই জন্য। তা এই ট্রেনটাকে দেখছিলাম, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে কত মানুষ বেড়াতে যাচ্ছে, কতজনের দুঃখে যাচ্ছে, আনন্দে যাচ্ছে, কতজনে কাজে যাচ্ছে, কত সবারই তাদের প্রত্যেকের আলাদা আলাদা রকমের অনুভূতি। যাই হোক, এসব কথা অনেকই মনে পড়ে, ট্রেনে উঠলেও মনে পড়ে, বাইরে যত বাড়ি দেখি তখন একরকম মনে পড়ে, আবার যখন দূর থেকে শুধু একটা ট্রেন চলে যায় দেখি তখন অনেক রকম মনে হয়। তো এখন ভাবতে ভাবতেই চলে এলাম সাউডাঙ্গি রামকৃষ্ণ আশ্রমে। মাঝে মাঝে আরতির সময়টা ওই ঋতুর ওপর নির্ভর করে খানিকটা আগে পরে হয়, তবে এখন 6টাতেই শুরু হচ্ছে, আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, তবে আমরা আরতি ধরতে পেরেছি, তবে যখন পৌঁছেছি তার আগে শুরু হয়ে গিয়েছিল। তাই যে তপবন, আমার মা বলেন, সাহুডাঙ্গি আশ্রমকে মা বলেন তপবন আশ্রম, ঠাকুর এখানে তপবনে থাকেন, এত ভালো যে লাগে। আর এখানে ঢুকলেই আমার খালি মনে হয় মা কেন এলো না আমার সাথে, মা কেন এলো না আমার সাথে। এতবার করে শ্বশুরমশাইয়ের সাথে আসি, কিন্তু তবুও আমার মা ছাড়া এই আশ্রমটাকে আমার অসম্পূর্ণই মনে হয়। ওই যে দেখুন, ঠাকুরের আরতি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির সময় এসেছি, সামনের লনটা যে এত ভালো লাগছে, মানে এক অন্য রকমের সবুজের শেড। যখন একটু ধুলোর সময় আসি এই সবুজটা একটু আলাদা হয়ে যায়। আর জাস্ট আজকে সকালবেলাতেই পশলাখানিক বৃষ্টি হয়ে গেছে সাউডাঙ্গিতে শুনলাম, যার ফলেতে একদম অন্য রকমের শেড। এবং ওরা বারণ করলো যে এই লন দিয়ে যাবেন না, ভেতরে ভেতরে প্রচুর কাদা, পাকা দিয়ে যান, পেছনে একটা লোক বলে দিল। শ্বশুরমশাই কিন্তু খুব দ্রুত হাঁটছেন এই সময়টা, তার হাতে লাঠি নেই, আমরা কেউ তাকে ধরে নেই, কিন্তু তার মনে হচ্ছে ঠাকুরের আরতি বুঝি শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। ঠাকুর আরতি জাস্ট শুরু হয়েছে, আমরা গেলাম, গিয়ে বসলাম এবং আরতি দেখলাম। হাতে যে পদ্মটা নিয়ে তিনি আরতি করছেন সেটা হচ্ছে আখিলা, আইডিটা আখিলা। বিশাল বড় বড় পাতা হয়, প্রায় 9 ফিট হাইটও হয়ে যায় এর পাতার উচ্চতা। আমি খুব আশা করে আখিলা লাগিয়েছিলাম, কিন্তু আমার বাড়িতে আখিলাটা হয়নি, মানে অযথা ডরমেন্সিতে চলে যায়, অকালেই চলে যায় এবং গাছটা চলে যায়। যেদিন চলে গেছিলো সেদিন আমি বলেছিলাম, ঠাকুর তুমি আমার বাড়ি থেকে চলে গেলে, কারণ আমি আখিলা পদ্মটাকে প্রথম দেখেছিলাম হচ্ছে সাউডাঙ্গি রামকৃষ্ণ আশ্রমে। এবং এখন যে বিশাল বড় পদ্মটা নিয়ে ঠাকুরের আরতি চলছে সেটা হচ্ছে সেই আখিলায়। বলে এলাম, ঠাকুর পরের বার আবার লাগাবো, পরের বার তুমি এসো আমার বাড়িতে। হ্যাঁ, আমার বাড়িতে যতগুলো পদ্ম আছে প্রত্যেকটা পদ্মর মুখের পেছনে বা প্রত্যেকটা পদ্মের পেছনেই আমি কোনো একটা দেবতাকে কল্পনা করি। আমার যে গোলাপি পদ্ম অর্থাৎ রেড ফিলিপ, সেটাকে আমি কল্পনা করি মা লক্ষ্মীর জন্য। আমার যে আমেরিকা মিলিয়া, সেটাকে আমি ভাবি আমার গোপালের। এবং যেটা ইয়েলো পিওনি, সেটা আমি ভাবি আমার শ্রী হনুমানজি। কিন্তু আমি আখিলা পদ্মটাকে বাঁচাতে পারিনি, ঠাকুরের যে নামে ভেবেছিলাম যে পদ্মটা। আর সেটা ভাবার উদ্দেশ্যই হচ্ছে আখিলা দিয়েই রামকৃষ্ণ মিশনে ঠাকুরকে পুজো করা হয়। আমার মায়ের তপবনে সন্ধে নেমেছে, আকাশ নীল হয়ে গেছে, এক অসাধারণ সৌন্দর্য এই সময়টায় উপভোগ করছি। একটা চমৎকার গন্ধ, ধূপের একটা দারুণ সুন্দর গন্ধ, এবং ঝিঝি পোকার ডাক, কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে মানুষ এই মুহূর্তে, কারণ জায়গাটাতে লোকজন কম থাকলেও যারা আছেন তারা বেশ উচ্চস্বরে কথা বলছেন। তাই ঝিঝি পোকার ডাকটা আমি উপলব্ধি করতে পারলেও ব্লগে খুব একটা ভালো আসেনি, সেই জন্য আমি এই জায়গাটাতে বন্ধ করে দিয়েছি সমস্ত সাউন্ড। এই সময় বিক্রয় কেন্দ্রে যেতে হবে, আমার নিজের জন্য কিছু কেনাকাটা প্লাস টুপুরের জন্যও কিছু কেনাকাটা করব অবশ্যই। আমার নিজের ঘরে উপরে যেখানে ঠাকুর রেখেছি সেখানে এই ফটোটা একটু খারাপ হয়ে গেছে, সেটা নিলাম, টুপুরকে দেখিয়ে নিলাম। টুপুর কোনটা নিয়ে যাব বলো, এটা একদম ছোট্ট, টুপুরের পরবর্তীকালীন জীবন যেখানে শুরু হবে সেখানে ডেস্কে রাখবার জন্য। গুরু মহারাজের ফটো চাই, অবশ্যই চাই, এবং এই ধরনের স্টিলের ফ্রেমেই নেওয়া হলো। আসলে বন্ধুরা, এগুলো ফটো না রাখলেও চলে, কিন্তু কি জানেন, আমি রাখতে চাই। টুপুরের জব করার যে অভ্যেসটা সে যেন প্রত্যেক দিন থাকে। আমি প্রত্যেক দিন টুপুরকে খোঁচাবো যে তুমি জব করেছো তো, যদি না করে তাহলে বলবো মা প্লিজ করো, করবে কি করবে না সেটা পরের কথা, কিন্তু আমি তো ওকে প্রত্যেক দিন এরকমভাবে বলবো যে মা তুমি করো, মা তুমি করো। গুরু কৃপা লাভ যারা করে যায় না, তারা জীবনে যে কোথা থেকে কোথায় পৌঁছে যায় সেটা আমি দেখেছি। আর
বাচ্চাদের বড় করতে গেলে একটা আধ্যাত্মিক হেল্প লাগে, যে কোনো ধর্মেরই হোক না কেন। সঠিকভাবে একটা তাদের বেড়ে ওঠার পেছনে কোনো রকম গোঁড়ামি নয়, একটা আধ্যাত্মিক সাহায্য বাচ্চাদের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে, এবং সেটা অবশ্যই ইতিবাচক প্রভাব। চলুন আপাতত গল্প করতে করতে বাড়ির পথে রওনা দিয়েছি, প্রায় পৌঁছেও গেলাম। যদিও এখনও দার্জিলিং জেলা ঢুকিনি, মানে এখনও জলপাইগুড়ি জেলা দিয়েই যাচ্ছি, একটুক্ষণ বাদই দার্জিলিং জেলায় পৌঁছে যাব। এতগুলো বাসন মেজেছি বাড়িতে এসে, খাওয়া দাওয়া সব মিটে গেছে, তারপর এটা করেছি। খুব খুশি যে আমি এই যে ভিডিওটা দেখছি এটা কালকে আপলোড করবার পর পরশুদিন থেকে কাশ্মীরের ভিডিওগুলো আসবে। আমার শ্বশুরমশাইয়ের পক্ষে এত বড় ট্যুর আর করা সম্ভব কিনা জীবনে আমি জানি না, এবং আমি এটা আগেই আপলোড করে দিতে পারতাম, কিন্তু ওই একটা ভিডিওর জন্য আটকে গেছি। প্রথমেই সেই ভিডিওটা দিয়ে দেবো। আমরা মানসবল বলে একটা জায়গাতে গিয়েছিলাম, সেখানে সবাই ছিল এবং সবার মুখ আমার পক্ষে ব্লার করা সম্ভব ছিল না, যার ফলে কেবলমাত্র যদি এই ভিডিওটা না দিতাম তাহলে কিন্তু অন্যান্য ভিডিওগুলো দিয়ে দিতাম, কিন্তু এই ভিডিওতেই একমাত্র আমার শ্বশুরমশাই আমাদের সাথে ছিলেন। তার পক্ষে আর অত দূর দূরান্তরে যাওয়াটা সম্ভব হয়নি, যেহেতু ওই একটা ভিডিওতে বাবা খুব এনজয় করেছেন। এগুলো একটা পারিবারিক নথি তো, যার ফলে এটা আমার মনে হয়নি যে এই ভিডিওটাকে বাদ দিয়ে আমাদের কাশ্মীর সিরিজটা সম্পূর্ণ হবে। এই অনেকগুলো দিন অপেক্ষা করার পর শেষ পর্যন্ত আমি পরশুদিন থেকে কাশ্মীরের ভিডিও দিতে শুরু করবো আপনাদের সাথে। তো চলুন বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নেব। শুধু শুধু আজকে আর ঘরের কাজ দেখিয়ে ব্লগকে বড় করছি না। দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। এক হাতে কাজ করতে গেলেই বাসনে আওয়াজ হবে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।